সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি যুব দলের পাল্টাপাল্টি ধাওয়া, 144 ধারা জারি। গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ, যা বলছেন সেই আলেপের স্বজনরা। রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। ঝিনাইদহে 3 জনকে হত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা। জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল। ফ্লাইওভারে বাড়ছে ডাকাত আতঙ্ক, কি বলছে পুলিশ। বিএনপি যুব দলের পাল্টাপাল্টি ধাওয়া, 144 ধারা জারি। বিএনপি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং দলীয় অফিস ভাঙচুরের পর সুনামগঞ্জের মধ্যনগরে 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে ওই এলাকায় 144 ধারা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এতে মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আসামি ধরাকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কায়েম মজনু এবং যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মধ্যনগর বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত বাজার এবং আশেপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়। এদিকে গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ, যা বলছেন সেই আলেপের স্বজনরা। র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রমাণও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে। তার এমন কর্মকাণ্ডে লজ্জিত পুলিশ ও আলেপের স্বজনরাও। কুড়িগ্রামের রাজারহাটে আলেপের বাড়ি। গতকাল বিকেলে আলেপের এক আত্মীয় কুড়িগ্রাম থেকে মোবাইল ফোনে বলেন, এতদিন তার বিরুদ্ধে অবৈধ অর্থ আয়, গ্রেপ্তার, বাণিজ্য ও নির্যাতনের কথা শুনেছি, কিন্তু রোজাদার নারীকে ধর্ষণের ঘটনা জানার পর থেকে এলাকার মানুষ স্তম্ভিত। এলাকার ছেলে হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা লাগে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয়ের পুরো স্ত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আলেপের বিরুদ্ধে এমন তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, ফেসবুকে যখন বিষয়টা দেখলাম তখন আমার হাত পা কাঁপতেছিল। রোজাদার নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা কিভাবে সম্ভব? রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, 2018 সালের রাতের ভোটে নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি একথা বলেন। বিগত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি করার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। সচিবালয়ে গতকাল সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এরপর আজ ফেসবুক স্ট্যাটাসে এসপিদের বিষয়ে এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে ঝিনাইদহে 3 জনকে হত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তার 2 সঙ্গী সহ খুন হয়েছেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদের হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানেলের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে 2টি মোটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পড়েছিল। হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে, বাকি একজনের পরিচয় এখনো মেলেনি। শৈলকুপা থানার ওসি মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ঝিনাইদহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি। পোস্টে তিনি 71-এর স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, 1971 সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার। হাসিনার পতন একদিনে ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার
হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ 2024 সালে 5 আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন। কৃতিত্ব সবার, ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিক্সা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা। নিজের দলের অবস্থান নিয়ে ফখরুল লিখেন, আমরা বিএনপি নেতাকর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব। চলুন আমাদের এই ইতিহাসটির দৃঢ়তা, সত্যতা এবং সত্যের সঙ্গে লিখি। এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। এদিকে ফ্লাইওভারে বাড়ছে ডাকাত আতঙ্ক, কি বলছে পুলিশ? রাজধানীতে প্রকাশ্য অস্ত্র ঠেকিয়ে কিংবা ফ্লাইওভারে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা একের পর এক ঘটে চলেছে। যাত্রীবাহী বাসেও ঢুকে পড়ছে সশস্ত্র ডাকাত দল। শুধু ছিনতাই ডাকাতি নয়, পকেটমার ও মলম পার্টির দৌরাত্ম্য আছে এই ফ্লাইওভারগুলোতে। সম্প্রতি রাজধানী উত্তরায় একদিনে 3টি যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। উত্তরা টঙ্গীগামী ফ্লাইওভারে নিয়মিত পকেটমার ও মলম পার্টির শিকার হচ্ছেন যাত্রীরা। পুলিশের দাবি, ফ্লাইওভার কেন্দ্রিক অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল 8টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে ভিক্টর ক্লাসিক বাসে করে এয়ারপোর্টে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। কিছু দূর যেতেই 5 থেকে 6 তরুণ ওঠে বাসে। অস্ত্রের মুখে জিম্মি করে 5 থেকে 6 যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান তারা। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমি বাসে ওঠার 2 মিনিট পরেই 5 থেকে 6 জন ছেলে সাধারণ যাত্রীর মতোই বাসে উঠে যায়। হঠাৎ করে একজন ছুরি বের করে চিৎকার দিয়ে বলে, যা কিছু আছে বের কর। 5 থেকে 6 জনের ওয়ালেট নিয়ে চলে গেল। এর আধা ঘন্টা পর টঙ্গী থেকে ফ্লাইওভারে একই পরিবহনের বাসে আব্দুল্লাপুরে ঘটে একই ঘটনা। অস্ত্রের মুখে কয়েকজনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগী এক শিক্ষক জানান, এক পর্যায়ে যাত্রীরা এক হয়ে প্রতিরোধ করলে বাস থেকে নেমে পালিয়ে যান তারা। ভুক্তভোগী শিক্ষক বলেন, ডাকাতরা সব জানালা আটকাতে বলে। আমার হাতে 40,000 টাকার মূল্যের একটি মোবাইল ছিল, এটি আমি দিতে না চাইলে চাকু বের করে। পরে মোবাইল ছেড়ে দিই। ওই শিক্ষকের দেয়া বাসের নম্বরের সূত্র ধরে রামপুরে বাসটির সন্ধান পাওয়া যায়। চালক জানিয়েছেন ডাকাতির ভয়াবহ অভিজ্ঞতার কথা। যাত্রীদের অভিযোগ, উত্তরা টঙ্গীগামী ফ্লাইওভারে এমন ঘটনা নিয়মিত। ছিনতাই ডাকাতিতে অতিষ্ঠ তারা। গত মাসেই এখানে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছিনতাইকারীর পা ধরেও রক্ষা মেলেনি। শুধু ছিনতাই ডাকাতি নয়, পকেটমার ও মলম পার্টির দৌরাত্ম্য আছে এই ফ্লাইওভারে। তবে বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি উত্তরা পূর্ব থানায়। ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া হয়েছে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি বা জিডি। পুলিশ বলছে ভিন্ন কথা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম আহমেদ বলেন, বিভিন্ন জেলার লোকজন আসেন, তারা অপরাধ করে দ্রুত চলে যান। প্রতিটি এলাকায় অভিযান চালাচ্ছি, দ্রুত অপরাধ নির্মূলের চেষ্টা করছি। ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ফ্লাইওভারের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এই জায়গাতে যখন একটা বত্যয় থাকে, তাই সেই ঘাটতির সুযোগ নিয়ে অপরাধী চক্র নানাভাবে সক্রিয় হয়ে একজনের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র বা উপকরণ চুরি, ছিনতাই অথবা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে সমাধানের ব্যবস্থা করতে হবে।